প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আজকের পর্বে। নিয়মিত আয়োজন, তবে আজকের এই পর্বটি বিশেষ, কেননা আজ আমাদের সাথে আছেন বিশেষ একজন মানুষ তার বিশেষ একটি দিনে, যিনি আমাদের হৃদয়ে জায়গা করে আছেন তার সুর দিয়ে, তার ছন্দ দিয়ে, হয়ে আছেন আমাদের সকলের হৃদয়ের প্রিয়তমা। সাথে আছেন শমনুর মনির কোনাল। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের প্রিয় 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 মানুষ, আমাদের প্রিয়তমা একজন জন্মদিনের এখানে আছে আমাদের সাথে। ভীষণ ভালো লাগছে। আপনার কেমন লাগছে সেটা শুনে? আমার খুবই ভালো লাগছে, এবং প্রতি বছর চ্যানেল আইয়ের সঙ্গে আমি দিনের শুরুটা একসঙ্গে সেলিব্রেট করতে পারি, এটা আমার জন্য খুব ভালো লাগার একটি বিষয় হয়। আমাদের ভরসার জায়গা যে কোনো বিশেষ আয়োজনে আমরা জানি যে আপুকে একটা আমন্ত্রণ পাঠালে আপু আমাদের কাছে ছুটে চলে আসবেন তার বিশেষ দিনের সেলিব্রেশনের অংশ হিসেবে। তো আজকের দিনটা শুরু তো হয় মোটামুটি 12টা থেকেই বলা যায়, এবং তখন থেকেই সারপ্রাইজের হিড়িক। এবার কি ছিল? সারপ্রাইজ হয় সব সময়ের মতন। এবার যেটা হয়েছে যে আমার মা আমার সঙ্গে নেই, তো আম্মু কাজ করছে, এলাকায় কাজ করছে, তো 12টার সময় মা ছিল না, এটা একটু মন খারাপ ছিল। কিন্তু আমার মামা মামি, তারপর আমার কাজিনরা এসছে, ওরা উইশ করেছে, আমার হাজব্যান্ড, আমার ভাই, সবাই মিলে ওরা নিজেরা ছোট্ট সারপ্রাইজ করেছে, আয়োজন করেছে, ভালো লেগেছে। 12টা ওভাবে শুরু হয়েছে, এবং সবার উইশেস, ফোন কলস, এভাবে এনজয়েড। অফকোর্স আই এনজয়েড। যে কোনো মানুষকে স্পেশাল ফিল করালে ভালো লাগে না? আচ্ছা, জন্মদিনের মাহাত্ম্য তো এক একজনের কাছে এক এক রকম থাকে, তো আপনার কাছে বিষয়টা কেমন হয়? জন্মদিনের মাহাত্ম্য ওভাবে বলতে গেলে যে জন্মের মাহাত্ম্যটা কি, আমার জন্মের তো পারপাস কি লাইফের, এবং ওয়াই ওয়াজ আই বর্ন, হোয়াট ইজ মাই ওয়ার্ক, হোয়াট ইজ মাই রেসপন্সিবিলিটি, সম্ভবত সেগুলোই মনে হয়, মনে পড়ে। এবং প্রতি বছর যত দিন কাটে জীবন থেকে, বা যত দিনের জন্য আমি আরও নতুন হই, একটা বছরের অভিজ্ঞতা আমার আসে, ততটুকু আমি জানি। সো সেইটা মনে হয় যে লাইফের পারপাসকে আরও ক্লিয়ার করে দেওয়ার সাহায্য করে। ওকে, এটাই সম্ভবত। ওকে, সো আজকে সারাদিনের প্ল্যান কি করবেন? আজকে আমি মায়ের কাছে যাব, এখান থেকে বের হয়ে আমি আমার মায়ের কাছে যাব, সেখানে কেক কাটবো, সেখানে আরও লোকজন আছে, মানে কাজ হচ্ছে আমাদের ওখানে, তো সবাইকে নিয়ে একসঙ্গে সেলিব্রেট করব আজকের দিনটা। তারপর জানি না, তারপর সন্ধ্যার পর হয়তো ঢাকায় ফিরতেও পারি, নাও ফিরতে পারি, বাট এলাকায় গ্রামেই থাকবো সারাদিন, এই প্ল্যান। আমি আসলে আপনি আসার পর থেকে শুনছি যে খুব মায়ের কথা বলছেন, যে মার সাথে দেখা করতে হবে, মার সাথে আজকের দিনটা সেলিব্রেট করতে হবে। আর জন্মদিন আমরা বলি আমাদের, কিন্তু আমাদের মায়ের জন্য কিন্তু আজকের দিনটা জন্মদিন, তাই না? একদমই তো তাই। তার কাছে এই দিনের বিশেষত্ব নিশ্চয়ই অন্যরকম। সে ছোটবেলা থেকে কিভাবে এই দিনটাকে তৈরি করেছে আপনার জন্য বা সাজানোর চেষ্টা করেছে? আমার মায়ের কাছে এখন পর্যন্ত জন্মদিন মানে হচ্ছে নতুন জামা পরতেই হবে। এই যে এত বড় হয়ে গেছি, কিন্তু মা এখনো বলবে যে তুমি কি নতুন জামা কিনছো? তো বলে যে মা এখনো নতুন জামা কেন লাগবে, বাট তার কাছে সেটা। এবং সবাই যদি ভুলে যায়, সবাই যদি আমাকে উপহার না দেয়, আমার মা ঠিকই আমার জন্য আয়োজন করবে, উপহার রাখবে, ভুলবে না। মা তো এটাই। এবং গতকালকে সে যখন উইশ করেছে, ফেসবুকে যখন সে লিখেছে, তখন সে বলেছে যে তুমি আমার প্রথম মা হওয়ার স্বাদ দিয়েছ, সো ইউ আর মোস্ট স্পেশাল টু মি। তো এবং সে লিখেছে যে আমি ধন্য তোমার মতন একটা মেয়ে আমার হয়েছে। দ্যাট ওয়াজ আ ভেরি ভেরি ইমোশনাল মোমেন্ট ফর মি, কারণ যে কোনো সন্তানের কাছেই তার মা বাবাকে আনন্দ দেওয়ার মতন মানে সার্থকতা কিংবা ভালো লাগা আর দ্বিতীয়টা জীবনে হতে পারে না। সত্যি তাই। এবং যখন মা বাবা এই ধরনের অ্যাপ্রিসিয়েশন একজন সন্তানকে করে, এর থেকে ভালো আর কি হতে পারে? এর থেকে আমার তো আব্বা মারা গেছে 2020 সালে, তো সেই থেকে আমার জন্মদিনে আব্বা নাই। আই রিয়েলি মিস হিম, বাট আই এম লাকি যে আমার আশেপাশে অনেক ভালোবাসার মানুষ আছে। এই যে চ্যানেল আইতে সবাই আছে। আমি আসার পরে হঠাৎ করে দেখি মেকআপ রুমে চয়নিকা দিয়ে এসেছে। উনি এত বড় মাপের একজন ডিরেক্টর, একজন শিল্পী। তো এই যে ভালোবাসাটুকু, সো আই ট্রাই নট টু মিস আব্বু। সবার ভালোবাসায় সেটা কিছুটা হয়তো ভুলে থাকি আর কি।
তিনি যেখানেই আছেন আমরা বিশ্বাস করি অনেক ভালো জায়গায় আছেন এবং ইউল বি সো প্রাউড। যেখানেই আছেন সেখান থেকে আপনাকে দেখছেন, অনেক প্রাউড ফিল করছেন। এমন বিশেষ মানুষই আসলে আমাদের যে কোনো সাধারণ দিনকে অনেক বিশেষ করে তুলতে পারে, তাই না? বিশেষ করে আপনার জায়গা জুড়ে তো আসলে অনেক মানুষের সাথে আপনার যে আত্মিক সম্পর্ক আপনার সুরের মধ্য দিয়ে, শুধু পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নয়, এর বাইরেও একটা বিশাল জগতে আপনার পরিচিতি রয়েছে, আপনি মানুষের মনের কাছাকাছি রয়েছেন। সেই জায়গা থেকে ভক্তরা নিশ্চয়ই এই দিনটাকে অন্যভাবে সেলিব্রেট করেন আপনার জন্য। হ্যাঁ, তারা তো লিখতে থাকে, বলতে থাকে, আসতে চায়, আপু আপনার বাসার অ্যাড্রেসটা দেন না, আমরা আসবো না, একটা কিছু পাঠাবো। আবার এরকম অনেকে আছে যারা হচ্ছে যেহেতু আমার সঙ্গে দেখা পাচ্ছে না, সো অন্যভাবে সেলিব্রেট করছে, হয়তো কোনো এমন কিছু মানুষ আছে যাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত, তাদের পাশে দাঁড়াচ্ছে, যে আপু আপনার জন্মদিনে তাকে হেল্প করছি। তখন ভালো লাগে। আমার কাছে মনে হয় যে শিল্পীরাই একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা পায়। এখানে কোনো গিভ অ্যান্ড টেকের কিছু নেই। আমি তার জন্য কিছু করতে পারছি না, সে শুধু আমার আর্টের কারণে আমাকে ভালোবাসছে। তো এই নিঃস্বার্থ ভালোবাসাটা যে আমি পাচ্ছি, আমার জন্মদিন হোক বা যে কোনো অন্য দিন হোক, এটা আল্লাহ তাআলার অনেক বড় দান একেবারে। and I feel very lucky and honored. আমাদের সাথে একটা ফোন কল একজন দর্শক যুক্ত আছেন, তার সাথে একটু কথা বলি, আমরা দেখি কে আছে। শুভেচ্ছা আপনাকে। কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো। হ্যালো জি, শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যালো। হ্যাঁ, শুভেচ্ছা আপনাকে প্রিয় দর্শক। মা তুমি শুনতে পাচ্ছ? আম্মু। হ্যাঁ সোনা মা, কেমন আছো সোনা মা? আমি তো তোমার থেকে একটু দূরে এখন, সেই জন্য কল করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ বলো মা। হ্যাঁ, তুমি তুমি কি করছো? চ্যানেলটা আছো এখন? আমি দোয়া করতেছি, তোমার সামনে ছিলাম না কালকে রাতে, আমার কাজের জন্য দূরে ছিলাম। তোমার জন্য দোয়া করতেছি যে তুমি আমাকে, তোমার কারণে আমি মায়ের তৃপ্তিতে ধন্য হয়েছি। আমি দোয়া করি তুমি এমন একজন ভালো মানুষ হয়ে, আলোকিত মানুষ হয়ে পৃথিবীর মানুষের কল্যাণে করো, আর শ্রেষ্ঠ মা হও, ধন্য একজন মা পৃথিবীতে হয়ে জীবিত থাকতে পারো, সেই দোয়া করি সোনা মা তোমার জন্য। থ্যাংক ইউ, আই লাভ ইউ। তোমার পাশে যারা আছে তারাও যেন ভালো থাকে, এই দোয়া করতে। থ্যাংক ইউ মা। আমি তো অলরেডি ধন্য যে আমি তোমার মেয়ে, এর চেয়ে বড় কিছু তো আমার আর জীবনে পাওয়ার নাই। থ্যাংক ইউ, আই লাভ ইউ। ভালো থাকো, তাড়াতাড়ি দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু পরেই এখান থেকে সেরে তুমি আসো। ওকে ওকে। অনেক সবাইকে আমার সালাম দিও। আজকের দিনে আমি খুবই আনন্দিত, তোমার মতো একটা মেয়ে আমার কাছে আল্লাহ। থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ সোনা, ভালো থাকো, সবাইকে সালাম দিও। ওকে, থ্যাংক ইউ মা। আপনাকেও আমাদের পক্ষ থেকে সালাম, ভালোবাসা, শ্রদ্ধা। এবং আজকের আয়োজনে আমার মনে হলো যে পূর্ণতা শব্দের যদি কোনো ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হয়, আজকের আয়োজনটা আসলে তাই হবে। থ্যাংক ইউ চ্যানেল আই। সো কেমন লাগলো এই সারপ্রাইজ কলটা? খুবই ভালো লাগলো, এবং রুমা আপুর পক্ষেই সম্ভব আসলে এরকম সারপ্রাইজ করা। মাই ডিয়ারেস্ট সিস্টার রুমা আপু সবসময় এই যে ভালোবাসাটা দেয়, ভেরি প্রেশিয়াস। থ্যাংক ইউ। আচ্ছা, হয় কি যে যারা একটু জনপ্রিয়, দর্শক নন্দিত সকলের কাছে, তাদের মধ্যে আমরা দেখি যে জন্মদিনটা অনেক বড় আয়োজন করে, অনেকে আছেন থিম করে করেন, বিশাল আড়ম্বর আয়োজন করে করেন। তো এই বিষয়টা কি আপনার কেমন লাগে বা আপনি? আমার ভালোই লাগে। যার জন্মদিন সে যদি সেই দিনটাকে, কারণ ওটা তার স্পেশাল ডে, সে যদি সেটাকে সুন্দর করে সেলিব্রেট করতে চায়, সবার সঙ্গে ভাগাভাগি করতে চায়, একটা ভালো মোমেন্ট, সবার দোয়াটা ওভাবে নিতে চায়, সমস্যার তো কিছু নেই। আমি যদি ছোট করে করি সেটাতেও সমস্যার কিছু নেই। যার যেভাবে ভালো থাকাটা উপলব্ধি করতে চায় তাকে সেভাবেই করতে দেওয়া উচিত। ক্ষতি তো করছে না কারো। আপনার ভালো লাগার উপলব্ধিটা আসলে কেমন হয়? জন্মদিন নিয়ে বলি কিংবা কোনো বিশেষ দিন নিয়ে বলি, আপনি নিজেকে কিভাবে ভালো রাখেন সব সময়? আমি কিন্তু একটু ইন্ট্রোভার্ট টাইপের, এবং হ্যাঁ, এটা দেখে মনে হয় না। যাদের সাথে আমি মিশি তাদের সাথে খুব খোলা, কিন্তু নর্মালি আমি কোথাও গেলে চুপ করে একটা জায়গায় বসে থাকবো, এবং আমি খুব একটা যে গিয়ে কথা বলি বা মিশি ওটা না। কিন্তু সো আমার কাছে অ্যাটেনশন ভালো লাগে না।
এটা একদম আমার কাজের বিপরীত। আমার স্টেজে উঠলেও আমার সবচেয়ে বেশি অ্যাটেনশন আমি পাই, আমি লাইমলাইটে, বাট সামহাও আমার অ্যাটেনশনটা আমি 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 পছন্দ করি না, এবং আমার খুব জড়তা হয় অ্যাটেনশনে। সো আমার কাছে ছোট ছোট আয়োজনটাই ভালো লাগে, মানে আমার নিজের জন্য, যে আমি আমার পরিবার কিংবা একদম কাছের বন্ধু বান্ধবের সঙ্গে করলাম সেটা আলাদা। আর কেউ যখন আমার জন্য কিছু করে না, আমার খুব গিল্টি ফিল হতে থাকে যে ও মাই গড, আমার জন্য এত কিছু করে ফেললো বা আমাকে এত ভালোবাসলো, আমি এটার প্রতিদান কিভাবে দিব। এই যে প্রতিদান আপনার সুর দিয়ে, শিল্প দিয়ে আমাদের সাথে এখন একজন দর্শক যুক্ত আছেন, তার সাথে একটু কথা বলবো আমরা। শুভেচ্ছা আপনাকে, কে আছেন আমাদের সাথে? আমি একটু মেঘের নৌকার সাথে কথা বলতে চাই। মেঘের নৌকার সঙ্গে একজনই কথা বলতে চায়, সে হচ্ছে মেঘের নৌকার ডিরেক্টর, মানে প্রহেলিকার ডিরেক্টর, আমাদের প্রিয় চায়নিকা দি। যাই হোক, বেশি সময় নিব না, তোমার সুন্দর সুন্দর কথা শুনে ইমোশনাল হয়ে যাচ্ছি। আর তুমি এরকমই থাকো কোনাল, আমার দেখা তুমি অসাধারণ, শুধু মানে সিঙ্গার না, একটা অসাধারণ মনের মানুষ। তুমি এরকমই সুন্দর থাকো, আমাদের পাশে থাকো। আমি অনেক প্রাউড ফিল করি তোমাকে নিয়ে। অনেক ভালো থেকো। চিয়ানা রায়কে অনেক অনেক ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ দিদি। অনেক অনেক ধন্যবাদ চয়নিকা চৌধুরী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আজকে এই বিশেষ দিনে, এবং সে তো আসলে তাড়াতাড়ি চলে এসেছিল আজকে আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, যেটি বললেন। দিদি প্রচন্ড রকমের ভালোবাসে, এবং দিদির ভালোবাসাটাও অকৃত্রিম, একেবারেই তাই। আচ্ছা, এই যে অকৃত্রিম ভালোবাসার জায়গাটা, বিশেষ করে আপনি বললেন যারা ভক্ত আছে তাদেরটা তো আরো বেশি স্পেশাল হয়। তো এমন কোনো ভক্তের কোনো স্পেশাল কোনো ডুইং আছে বা কোনো গিফট এমন কিছু আছে যেটা খুব অন্যরকম ছিল আপনার জন্য? আমি এরকম কত গিফট পেয়েছি বাসায়, নাম না জানা, এবং সেই গিফটগুলোতে নাম লেখাও থাকে না। আমি কোনো এক সময়ে ধরো আমার পেজ থেকে লাইভে আসলাম, তখন সেখানে কমেন্ট করছে, আপু আমার গিফট কি পেয়েছিলেন? তখন আমি জানতে পেরেছি যে আমার এই ভক্ত সেই অমুক সিলেটের অমুক জায়গা থেকে আমাকে পাঠিয়েছে। তো এই কাজগুলো তারা করে, নিজেরা বের করে, আপু কি পছন্দ করে, আপু কোথায় থাকে, আপু কি ভালোবাসে। সো তাদের সাথে তো আমার কোনো রক্তের আত্মীয়তা নেই। এই জিনিসগুলো যে আমি পাই, এটা মানে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে হাউ লাকি আই অ্যাম। আবার সোশ্যাল মিডিয়াতেও আছে যে অনেক 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 উইশেস আপনি পান, তো সেখানে কি গো থ্রু করা হয় কমেন্টগুলো আপনার ছবির নিচে কিংবা উইশেস? হ্যাঁ, আমি চেষ্টা করি। অনেক অনেক উইশেস থাকে বা অনেক অনেক কমেন্টস থাকে, সবগুলো হয়তো স্ক্যান করা সম্ভব না, আরও মডারেটরস আছে পেজে, তারা করে। বাট আমি চেষ্টা করি নিজে দেখে কমেন্টস, এবং আমার যে কমেন্টগুলো মনে হয় যে ভালো লাগার বা পছন্দের, সেই কমেন্টগুলোতে আমি নিজে রিপ্লাই করি। নিজে রিপ্লাই করেন? একদম অ্যাবসলিউটলি নিজে রিপ্লাই করি। ওকে, তাহলে তো এটা একটা গুড নিউজ সকলের জন্য, যেটা স্বপ্নের মনের করে আসলে গো থ্রু করে কমেন্টগুলো। হ্যাঁ, আমি ওদের সব অ্যাক্টিভিটিস গো থ্রু করি, এবং আমি ট্রাই করি আমার শ্রোতা কিংবা আমার ভক্তদের সঙ্গে ডিরেক্ট একটা কানেকশন রাখার চেষ্টা করি। আমার কাছে মনে হয় শিল্পী যতটা অনেস্ট হবে, শ্রোতার কাছাকাছি ততই পৌঁছাতে পারবে। আমি যতই আমার সামনে একটা মানে অন্য একটা চেহারা বা একটা প্রলেপ রাখবো, আমার শ্রোতার কাছ থেকে আমি ততই দূরে যাব। আমার কণ্ঠ, আমার সুর, আমার ব্যক্তিত্ব, আমিটা একদম অনেস্ট থাকতে হবে আমার শ্রোতার সঙ্গে, এবং ডিরেক্ট কানেকশন থাকতে হবে, তবেই আমি কাছের। এই যে কাছের হয়ে ওঠার যে একটা বললেন মনের কথা আপনার সবসময়, যেটা আপনি বলেন যে কোনো ইন্টারভিউতে, কিন্তু দেখা যায় যে অনেক পরিচিত মুখ হলে যখন স্বাভাবিকভাবেই বাইরে বেরোই, তখন ভক্ত শ্রোতারা অনেক সময় ছবি তুলতে চায়, কথা বলতে চায়। এই বিষয়গুলোতে কখনো কি কোনো বিড়ম্বনার শিকার হতে হয়েছে, নাকি আপনি এনজয় করেন বিষয়টা? ম্যাক্সিমামই জেনুইন মানুষ ছবি তুলতে চায় যারা, বা কথা বলতে চায় যারা, ম্যাক্সিমাম জেনুইন। কিছু তো সব জায়গায় থাকে, একটু সমস্যা ক্রিয়েট করাই তাদের লক্ষ্য। বাট আমি এ যাবৎকালে কখনো কোনো সমস্যা এই ধরনের পড়িনি, এবং যারা আমার সঙ্গে ছবি তুলতে আসে আমি তাদের অনেক শ্রদ্ধা করি, কারণ এই যে একটা মোমেন্ট তারা চায় আমার সঙ্গে, এরকম একটা মোমেন্টের জন্য অনেকে অনেক কিছু দিয়ে দেয়। অনেকে অনেক পেশায় টাকা খরচ করে, অনেক পেশায় হয়তো অনেক মানে কি বলবো লাইজ বলে, অনেক মিথ্যা প্রমিসেস করে। শিল্পীর এগুলো কিছুই করতে হয় না, মানুষ এমনি তাদের সঙ্গে সেই মোমেন্টটা চায়। সো আমি অনেক অনেক সৌভাগ্যবান, আমি একজন শিল্পী হয়ে জন্মেছি,
মানুষের ওই মোমেন্টটা আমার সঙ্গে চায়, তারা এই চাহিদাটুকু আমি ক্রিয়েট করতে পেরেছি। শিল্পীর সত্তা নিয়ে আসলে কথা উঠে আসলো, তো শিল্পীর তো নৈতিক দায়িত্বের জায়গাটা, সামাজিক দায়বদ্ধতার জায়গাটা অনেক বেশি। বর্তমানে যে সমসাময়িক যে পরিস্থিতি বা সব কিছু মিলে আপনার কি মনে হয় এখন আসলে শিল্পীর দায়িত্বের জায়গাটা কোন ক্ষেত্রে সব থেকে বেশি? শিল্পী শুধু না, যে কোনো দেশের মানুষের তার দায়িত্বটা দেশের প্রতি 100%, সেটা যে কোনো পরিস্থিতিতেই, ভালো মন্দ এখন তখন সব মিলিয়ে। এবং আমি কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে বলেছি, আমার দেশের প্রতি আমার দায়িত্ব পালন কিভাবে হবে, আমার কাজটা আমি অনেস্টলি করলে সেটাই আমার দেশের প্রতি দায়িত্ব হবে। কারণ আমি যখন আমার কাজটা ঠিকঠাক নীতি নিয়ে, ভালোবাসা নিয়ে, ডেডিকেশন দিয়ে করব, আমার দায়িত্বটুকু আমি পালন করলাম অ্যাজ আ সিভিক সিটিজেন। সো আমার এই সিভিক ডিউটিটুকু আমি করলে একে 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 কোটি মানুষ তাদের সিভিক ডিউটি করছে, দেশ তো এমনি এগিয়ে যাবে, সেটা যে সময়ই হোক। এক্সিলেন্ট। আর যদি গানের জার্নিটা নিয়ে একটু শুনি, যে একের পর এক তো বিগ হিট আমরা আপনার কাছ থেকে পেয়েছি, আপনার কণ্ঠ তো আমাদের সকলের হৃদয় ভীষণ কাছাকাছি। তো আপকামিং ইয়ার্সগুলোতে বা সামনে যে যদি 2025 বলি, যদিও কথা হয়েছে বছরের শেষ দিনে যে কিভাবে কাটাবেন, তবু এখন এই যে জন্মদিনে অনেক প্ল্যান আমরা করি এবং সামনে নিউ ইয়ার নিউ মি এরকম একটা চিন্তাও থাকে অনেকে। তো এখন কি মনে হচ্ছে নিউ কোনো মি আসবে? প্রথমত জানুয়ারি তো শেষই হচ্ছে না, ভেরি লং জানুয়ারি মনে হচ্ছে আমার কাছে। বাট নিউ মি জানি না, আমি তো প্রতিদিনই নিউ। সূর্য উঠে আমি নিউ, সূর্য অস্ত যায় আমি পুরনো না, তখনও নিউ। এবং আমি মনে করি যে যতদিন ভেতর থেকে নিউ ততদিন আমি নিউ, সতেজ সজীব। এবং যতদিন মানুষের ভালোবাসা পাই ততদিন আমি জীবিত। সো গান নিয়ে, গান তো অনেকগুলো আসছে, ইনশাআল্লাহ সামনের সিনেমাতে আসছে, আমার নিজের চ্যানেলের গান আসছে, যেটা আমি তখনও বলেছিলাম যে আমার নিজের চ্যানেলেও অনেকগুলো গান আসছে। চয়নিকাদির পরিচালনায় কয়েকটা নাটক হচ্ছে, সিরিজ হচ্ছে, সেখানে গান আসছে। তারপর হচ্ছে নাটকের গান তো হচ্ছেই, অন্যান্য লেবেলের কাজ হচ্ছে, সেগুলোতে গান করছি। গান অনেক আসছে। তবে 2023টা যেমন স্পেশাল ছিল, আমার মেঘের নৌকা দিয়ে শুরু হয়েছিল সে স্পেশালিটি আসলে, তারপর প্রিয়তমা আসলো, সেটা বিশ্বজয় করলো। সো একটা শিল্পীর ঝুলিতে একটা গানই কিন্তু যথেষ্ট মানুষকে সারা জীবন মনে করিয়ে দেবার জন্য যে আই ওয়াজ দেয়ার। তো তেমনি আমার ঝুলিতে আলহামদুলিল্লাহ সবার দোয়ায় অনেকগুলো গান হয়েছে। তো সামনে যে গানগুলো গাইবো আমি চাই সবাই যেন ভালোবাসে, সবাই যেন মনে রাখে। অনেক ভিউ, অনেক হিট হতে পারে, কিন্তু মনে রাখার মতন গান আমি গাইতে চাই, মানুষের মনে গেঁথে যাওয়ার মতন গান আমি গাইতে চাই। সে গান যেন আমি পাই এবং আমি যেন গাইতে পারি। আমরা আসলে সেই প্রত্যাশাই করি সব সময়। আচ্ছা, এই যে শিল্পী সকলের সামনে দাঁড়িয়ে গান করে, সকলের দর্শকদের সাথে কানেক্ট করে, আবার যখন প্লেব্যাকের জন্য গান করে, সেই গান তো সিনেমার মাধ্যমে সকলের কাছে পৌঁছে যায়। তবে এই যে নিজস্ব একান্ত মুহূর্তে যখন নিজের সময় কাটান, তখন গুনগুন করে কি ধরনের গান করেন? একান্ত মুহূর্তে সময় কাটালে আমি ইউজুয়ালি ক্লাসিক্যাল কোনো বান্দিশ গুনগুন করি। আমার ছোটবেলার সেই খাতাটা বের করি যেখানে রাগগুলো লেখা ছিল, সেগুলো একটু উল্টানো পাল্টানোর চেষ্টা করি। যা কিছু একটু তখন শেখা ছিল, এখন তো একদমই মূর্খ হয়ে বসে আছি, সো সেগুলো একটু রিভাইজ করার চেষ্টা করি। যদি কোনো কানেকশন হয় ব্রেনে, আরেকটা একটু কিছু আবার শিখতে পারি, এগুলো করি। আবার হচ্ছে রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে আমার, হঠাৎ একটা লোকগান শুনতে শুনতে ভালো লাগলো, এই করতে থাকি। একদম কোর জায়গাটা, আসলে সঙ্গীতের কোর জায়গাটা, আবার আমাদের দেশীয় সঙ্গীতের কোর জায়গাটা, সবকিছু মিলিয়ে আসলে নিজের একান্ত সময়। হেডফোনে নিজের গান শোনেন কখনো? গাওয়ার পরে শুনি, এটা একটা বিগ মিস্টেক। গাওয়ার পরে যে শুনি, যতবার শুনি ততবার ও গড, এই জায়গাটা ভালো হয়নি, ওই জায়গাটা ভালো হয়নি, এটা আরও ভালো হওয়ার দরকার ছিল। জানি না শ্রোতারা কেমন, ওরা এই খোঁজটা বের করতে পারবে কিনা বা অ্যাকসেপ্ট করবে কিনা, সো ওইটা করতে থাকি। ওকে, সো আজকের দিনের পরিকল্পনা তো মোটামুটি আমরা শুনে ফেলেছি। সো আর কি থাকে, বছর বছর তো যায়, আমাদের এক্সাইটমেন্ট নাকি জন্মদিন নিয়ে আসলে কমতেই থাকে। আপনার ক্ষেত্রে কি আসলে কমেছে নাকি বেড়েছে?
আমি একদম ছোটবেলা থেকে জন্মদিন নিয়ে খুব এক্সাইটেড, খুবই এক্সাইটেড। দিন গুনতেন কখনো? হ্যাঁ হ্যাঁ, দিন গুনতাম। একমাত্র শুধু আব্বা মারা যাওয়ার পর থেকে না এক্সাইটমেন্টটা একটু একটু নিভে নিভে এসেছে। ইট ওয়াজ নট দ্য সেম এনিমোর। আদার দ্যান দ্যাট আই ওয়াজ অলওয়েজ ভেরি লাইভলি অ্যান্ড এক্সাইটেড অ্যাবাউট মাই বার্থডে। বাট সামনের দিনে কি হবে জানি না। আই ওয়ান্ট টু স্টে ইকুয়ালি এক্সাইটেড। আচ্ছা, বাবা যখন ছিলেন তখন জন্মদিনগুলো আসলে কিভাবে সেলিব্রেট করতেন তার জায়গা থেকে? আব্বা থাকাটাই তো একটা সেলিব্রেশন, আম্মা থাকাটাই একটা সেলিব্রেশন। আমি যেখানেই থাকি, যেভাবেই থাকি, কুড়ে ঘরে থাকলেও বাবা মা থাকা, পরিবার থাকাই একটা অনেক বড় লোকই ব্যাপার, যে আমার পরিবার আমার সঙ্গে আছে। আই এম ভেরি রিচ। তো দেখা গেল যে আব্বা তখন কি করতো, হঠাৎ করে কুয়েতের টিকিট কেটে ফেলতো। আব্বা তো থাকতো কুয়েতে, সো আমাকে জন্মদিনের টাইমেই নিয়ে যেত এবং শুধু আব্বা আর আমি সেলিব্রেট করতাম। ব্যাপারটা এরকমও হতো। ওয়েল, আব্বা নিশ্চয়ই ভালো জায়গায় আছেন এবং আমাদেরও তো তার সঙ্গে দেখা হবে। অবশ্যই। সো বেস্ট ওয়েতে আসলে জন্মদিন সেলিব্রেট করার অনেক ওয়ে থাকতে পারে, কিন্তু স্মৃতিচারণের একটা ব্যাপারও সবসময় আমার মনে হয় আপনার জন্মদিনে চলেই আসে। হ্যাঁ, চলে আসে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ফোন দেয়। কালকেও আমার প্রিয় মানুষরা, আমার আত্মীয় স্বজন, আমার ফুপুরা সবাই ফোন দিয়েছে। খালামণি সকালবেলা ফোন দিয়েছে। সো হ্যাঁ, এখন তো আবার শ্বশুর বাড়িও যোগ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি তো মানে দে আর অ্যানাদার চ্যাপ্টার, মানে মাই এক্সটেন্ডেড ফ্যামিলি এন্ড মাই মোস্ট প্রেশিয়াস ফ্যামিলি মেম্বার্স, ওকে, যাদের আল্লাদে আমি আরেকটু বেশি আর কি। আমরাও একটা বড়, আমরা চ্যানেলে তো একটা বড় পরিবার আপনার জন্য, এবং সেই পরিবারের পক্ষ থেকে আপনার জন্য একটি কেক আমরা এনেছি। আজকের দিনটা আমরা কেক কেটে সেলিব্রেট করব। এভরিবডি, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আর অনেক অনেক ভালোবাসা আমাদের পক্ষ থেকে। প্রতিটা জন্মদিনই যেন আপনাকে আমরা পাই ইনশাআল্লাহ। কাটিয়ে। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের জন্মদিনের বিশেষ গানটা শোনাতে চাই আপনাকে। শুভ জন্মদিন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের বিশেষ মানুষের সাথে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামীতে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।